গোটা পৃথিবীতেই স্মার্টফোন বাজার খুবই অস্থির। আমাদের দেশেও একই অবস্থা, যদিও আমাদের দেশের স্মার্টফোন বাজারের অস্থিরতার ভিন্ন কিছু প্রেক্ষাপট আছে। তবে একটা প্রেক্ষাপট কমন, আর সেটা হচ্ছে চিপসেটের দাম বেড়ে গিয়েছে, স্টোরেজের দাম বেড়ে গিয়েছে, র্যামের দাম বেড়ে গিয়েছে, যার ইম্প্যাক্ট ধীরে ধীরে পড়তে শুরু করেছে সমস্ত স্মার্টফোনেই। এই যখন অবস্থা আমাদের দেশে, তখন আরেকটা সেমি ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিলিজ করলো ওপ্পো, প্রেজেন্টিং ওপ্পো রেনো 15। 120 হার্জের অ্যামোলেড প্যানেল দিয়েছে তারা, যেটা কমন। 6500 mAh এর লার্জ ব্যাটারি রয়েছে, 80 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে, সাথে স্ন্যাপড্রাগন 7 Gen 4 5G চিপসেট। নতুন সংযোজন হিসেবে রয়েছে 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এর 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 12/256 GB ভেরিয়েন্টের এই রেনো 15 এর দাম হচ্ছে 79,990 টাকা, 80,000 টাকা। এবং রেনো 14 এর দাম কিন্তু সেটাই ছিল। সো কি ইমপ্রুভমেন্ট রয়েছে, এই ফোনটা কারা কিনবেন না, সব নিয়ে আলাপ হবে আমাদের আজকের ভিডিওতে। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি বা টাইনা টুইনা পাস। প্রথমে ডিজাইনটা নিয়ে একটু আলাপ করি। ওপ্পো ফোনগুলো দেখতে খুব সুন্দর হয়, বরাবরই আমরা দেখে আসছি। আর রেনো সিরিজ হচ্ছে তাদের একেবারে সেমি ফ্ল্যাগশিপ রেঞ্জের, এটাতেও ফ্ল্যাগশিপ গ্রেডের একটা ছাপ আপনি পাবেন। তবে রেনো 14 এর চাইতে 15 এ খুব বেশি যে পার্থক্য রয়েছে ডিজাইনে, সেটা জোর দিয়ে বলা যাবে না। স্লাইড কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি আমরা। ফ্রেমটা মেটালের, এটা বেশ ভালো একটা ব্যাপার। আর পেছনে তারা এক ধরনের অরা টাইপের ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে, আলোর বিপরীত দিকে ধরলে বেশ চমৎকার লাগে দেখতে। তাদের ব্র্যান্ডিংটা ফোনের গায়ে খুব বেশি প্রোনাউন্স না, এইটা আমার কাছে বরাবরই বেশ ভালো লাগে। বাই দ্য ওয়ে, ব্যাক প্যানেলে তারা কিন্তু গরিলা গ্লাস 7i ব্যবহার করেছে। ফোনটা হাতে নিলে প্রিমিয়াম একটা ভাই পাওয়া যায়, খুব একটা বাল্কি না, ওয়েট 200 গ্রামের আশেপাশে, আর থিকনেস হচ্ছে 7.89 মিলিমিটার। তবে একটা ব্যাপার আমি অবজার্ভ করেছি, সেটা হলো ফোনটা কিন্তু যথেষ্ট স্লিপারি। আপনি যদি ব্যাক কভার ইউজ না করেন, তাহলে কিন্তু হুটহাট আপনার হাত থেকে স্লিপ করে পড়ে যেতে পারে নিচে। বেশ কয়েকটা কালারে এই ফোনটা পাওয়া যাবে, অরোরা ব্লু, টুয়াইলাইট ব্লু এবং অরোরা হোয়াইট। 6.59 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল তারা ব্যবহার করেছে, 120 হার্জের রিফ্রেশ রেট, আর ডিসপ্লেটার পিক্সেল ডেন্সিটি হচ্ছে 460 পিপিআই, পিক ব্রাইটনেস 1200 নিটস। এইখানে তারা কোনো নাম্বার গেম খেলেনি, কারণ ইনডোর এবং আউটডোর ইভেন সানলাইটেও খুব একটা সমস্যা আমরা ফেস করিনি। আমরা এর আগেও দেখেছি 5000-6000 নিটস পিক ব্রাইটনেস আছে অনেক ফোনের, সেগুলোর চাইতে কিন্তু এর ব্রাইটনেস খুব একটা কম না। সো মাঝে মাঝে মনে হয় যে এগুলো গিমিকই হবে হয়তো। বেজেল যথেষ্ট ন্যারো আর সিমেট্রিক্যাল, মানে ওপরে নিচে সব দিকে সমান। কালার গ্যামুট 100% DCI P3 আর 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করে এই প্যানেলটা। কালার রিপ্রোডাকশন খুবই দুর্দান্ত, কালারগুলো পপ আউট করে, যথেষ্ট ভাইব্রেন্ট, ক্রিস্প লেগেছে আমাদের কাছে। শার্পনেসেরও ঘাটতি নাই। ভিউইং অ্যাঙ্গেল খুবই ভালো, যে কোনো অ্যাঙ্গেল থেকে ঠিকঠাক মতো দেখা যায়। সে সঙ্গে আমরা কোনো কালার ব্লিডিং ইস্যু পাই নাই। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারা দিয়েছে, যেটা অপটিক্যাল এবং ঠিকঠাক মতো কাজ করেছে আমাদের টেস্টিংয়ে। অলরাইট, এবার হার্ডওয়্যার নিয়ে একটু আলাপ করব। রেনো সিরিজের বিগত কয়েকটা ফোনে আমরা দেখতে পাচ্ছিলাম যে ডায়মেনসিটির চিপসেটগুলো ব্যবহার করা হতো, যেমন রেনো 13-এ ছিল ডায়মেনসিটি 8350, 14-এও সেম চিপসেট ছিল। এইবার তারা স্ন্যাপড্রাগনে শিফট করেছে, আর এর ফলাফলও আমরা পেয়েছি হাতে নাতে। মানে আমরা যে সবসময় বলি যে মিডিয়াটেকের চাইতে স্ন্যাপড্রাগনের পারফরমেন্স বেটার, তা আরও একবার প্রমাণিত হলো। এই ফোনে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4। এইটা 4 ন্যানোমিটার টেকনোলজিতে TSMC এর তৈরি একটা 5G চিপসেট। মূলত এই চিপসেটটা আপার মিড রেঞ্জ ডিভাইসগুলোতে ব্যবহার করা হয়। এইটা 2025 সালের মাঝামাঝি সময় লঞ্চ হয়েছিল। খুব বেশি ফোন নাই এই চিপসেট দিয়ে। এই চিপসেটের একটা প্রাইম কোর রয়েছে কর্টেক্স 720 2.8 GHz এর। 4টা ক্লাস্টার রয়েছে, যেগুলোকে পারফরমেন্স কোর বলা হচ্ছে, কর্টেক্স 720, যার স্পিড হচ্ছে 2.4 GHz। আর রয়েছে 3টা এফিসিয়েন্ট কোর। এই ক্লাস্টারগুলো হচ্ছে 520 মডেলের কর্টেক্সের, আর স্পিড হচ্ছে 1.84 GHz। জিপিইউ রয়েছে Adreno 700 সিরিজের Adreno 722, যার স্পিড হচ্ছে 1150 MHz। এই জিপিইউটা মূলত এই ফোনের যে গ্রাফিক্স পারফরমেন্স, সেখানে নতুন একটা মাত্রা যোগ করেছে। 12GB RAM, LPDDR5X, 4200 মেগাহার্জ স্পিড, পুরোটাই আপনি পাবেন। এটা একটা ভালো দিক। তবে একটা ড্রব্যাক আমি পেয়েছি এই ফোনের, আর সেটা হচ্ছে এর যে স্টোরেজ ভেরিয়েন্ট, সেটা 3.1। 80,000 টাকা দামের একটা ফোনের স্টোরেজ 3.1 UFS, এটা মেনে নেওয়া যায় না। তার কারণ হচ্ছে ভাই, প্রসেসরটা তারা আপগ্রেড করেছে। এখানে যদি UFS 4 বা 4.1 দিত, তাহলে ফুল পোটেনশিয়ালটা
পাওয়া যেত, এখানে কিন্তু বটলনেক করবে। বাই দ্য ওয়ে, আমরা এই ফোনটার বেঞ্চমার্ক টেস্ট করেছি, যার রেজাল্ট পেয়েছি AnTuTu-তে 14,65,868, গিগবেঞ্চে সিঙ্গেল করে 1,248, মাল্টি করে 4,076। এই যে চারটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এইটা হলো ওপ্পোর রিসেন্টলি যে ফোনগুলো আমরা রিভিউ করেছি। ওপ্পো রেনো 15 কিন্তু একদম এক ধাক্কায় সবার ওপরে চলে গিয়েছে। আমরা এই নিয়ে মোট 3টা ফোনের রিভিউ করেছি স্ন্যাপড্রাগনের 7 Gen 4 দিয়ে, এবং এর মধ্যেও রেনো 15 এর স্কোর কিন্তু সবচাইতে বেশি। আরেকটা ছিল রিয়েলমির 15 Pro এবং ভিভোর V60। তবে প্রাইস ওয়াইজ এই স্কোরটা যে অনেক বেশি সেইটা জোর দিয়ে বলার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে সিমিলার প্রাইস রেঞ্জের অন্য আরো অনেক ফোন আমরা দেখেছি এর চাইতে বেশি স্কোর করেছে। এনিওয়ে, ডেইলি ইউসেজে এই ফোনটা থেকে আমরা স্মুথ ফিল পেয়েছি। অ্যাপ ওপেনিং, ক্লোজিং, অ্যানিমেশন ফ্লো, অ্যাপ সুইচিং সবকিছুতেই কনসিস্টেন্টলি ফ্লুইড রেসপন্স পেয়েছি। মাল্টিটাস্কিং করার সময় ব্যাকগ্রাউন্ড রিলোড চোখে পড়ে নাই, যে কোনো টাস্ক হ্যান্ডেল করতে পেরেছে খুব ভালোভাবে। লং ইউসেজেও কিন্তু খুব একটা হিকআপ বা স্ট্যাটাস চোখে পড়েনি। বলা যায় ফোনটা বেশ স্যাটিসফাইড লেভেলের পারফরমেন্স ডেলিভার করতে পেরেছে। আর খুব বেশি হিট প্রডিউস করতে আমরা দেখিনি। নর্মাল ইউসেজে ফোনটা বেশ ঠান্ডাই থাকে, তবে লং টাইম বা হেভি ইউসেজ করলে বা গেমিং করলে হালকা ওয়ার্ম হয়, কিন্তু দ্রুত ঠান্ডাও হয়ে যায়। ওভারঅল পারফরমেন্স স্টেবল এবং প্রেডিক্টেবল মনে হয়েছে আমাদের কাছে। অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন ColorOS 16, আর আউট অফ দ্য বক্স রয়েছে Android 16। ColorOS এর ইউআইটা কিন্তু যথেষ্ট ক্লিন এবং পলিশ মনে হয়েছে, আগের চাইতে অনেক অপটিমাইজড মনে হয়েছে, আর এই কারণেই কিন্তু স্কোর এত বেশি এসেছে। ডেইলি ইউসেজে কোনো রকম র্যান্ডম ল্যাগ বা গ্লিচ আমাদের চোখে এখনো পর্যন্ত পড়ে নাই। নেভিগেশন যথেষ্ট স্মুথ ছিল, গেস্টার রেসপন্সও ভালো ছিল, আর কাস্টমাইজেশন অপশন আছে অনেক চাইলে নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন। কিছু প্রি ইনস্টলড অ্যাপ আছে যা আপনি পরে আনইনস্টল করতে পারবেন। লং টার্ম ইউজাবিলিটির দিক দিয়ে ColorOS সফটওয়্যার কিন্তু যথেষ্ট পজিটিভ একটা এক্সপেরিয়েন্স আপনাকে দেবে, আর আপডেট নিয়ে তেমন কোনো ঝামেলা নাই। 3-4 বছরের আপডেট ইজিলি পেয়ে যাবেন। ওপ্পো ফোনের দাম বেশি, এটা আমরা সবাই জানি। এখন কিছু পজিটিভ ব্যাপার হচ্ছে যে তাদের যে ইউআই, এটা কিন্তু লং টার্মেও বেশ ভালো সাস্টেইনেবল পারফরমেন্স ডেলিভার করে। আমি অবশ্য প্রাইসটাকে জাস্টিফাই করতেছি না, সেটার আলাপ আমরা ভিডিও শেষ দিকে করব, কিন্তু এটা আমার পার্সোনাল অবজারভেশন। এবং রিসেন্টলি আমরা চায়না ঘুরে এসেছি ওপ্পোর ইনভাইটেশনে, সেখানে গিয়ে তাদের R&D সেন্টার এবং তাদের ফ্যাক্টরি ভিজিট করে এসেছি। আর তারা খুবই সফিস্টিকেটেড টেকনোলজি ব্যবহার করে তাদের ফোনগুলো যাতে লং টার্ম সাস্টেইন করতে পারে, এবং যে প্রসেস তারা ফলো করে আমরা দেখে এসেছি, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। এনিওয়ে, আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি, পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9 এগুলা। পাবজিতে এক্সট্রিম সেটিংসে গেম প্লে স্টেবল ছিল যথেষ্ট, আর কল অফ ডিউটিতে হাই গ্রাফিক্সেও কনসিস্টেন্ট পারফরমেন্স আমরা পেয়েছি। ফ্রি ফায়ারে কোনো ঝামেলা ছাড়াই গেম প্লে করতে পেরেছি, এবং সেটা হওয়ারই কথা, কারণ ফ্রি ফায়ারের জন্য অনেক বেশি পাওয়ারফুল প্রসেসরের দরকার নাই। অ্যাসফল্ট 9-এও নোটিসেবল কোনো ফ্রেম ড্রপ আমরা পাই নাই। তবে হ্যাঁ, লং সেশনে স্লাইড পারফরমেন্স ড্রপ দেখা যায়। সো এইটাকে হার্ডকোর গেমিং ফোন বলার কোনো সুযোগ নাই। যারা মডারেট গেমিং করেন বা একটা ফোন কিনেছেন, গেমিং মাঝে মাঝে আপনি করবেনই এত পাওয়ারফুল ফোন দিয়ে, টুকটাক গেমিংয়ের জন্য এই ফোন মোর দ্যান এনাফ। ভাই, এই ফোনের লাউড স্পিকার হচ্ছে অন্যতম পাওয়ারফুল একটা জায়গা, আমি বলবো, এটা স্বীকার করতেই হবে। স্টেরিও স্পিকার রয়েছে এবং দুই দিকেই সমান সাউন্ড কিন্তু প্রোভাইড করতে পারে, মানে সেম টু সেম 50-50, অন্য ফোনের মতো 60-40 রেশিও না, এবং খুবই লাউড, খুবই ক্লিয়ার। ইভেন ফুল ভলিউম দিয়ে আমরা দেখেছি, ডিস্টোর্ট করে না, যথেষ্ট ভালো লেগেছে আমাদের কাছে। আর আমরা এই ফোনের ওয়্যারলেস আউটপুটও টেস্ট করেছি বেশ কিছু পপুলার TWS দিয়ে, যেমন QCY Moleverse Pro, Soundpeats T3 Pro, Monster Aura D02 ইত্যাদি ইত্যাদি। কমপ্লেন করার তেমন কোনো সুযোগ নাই। ব্যাটারি ক্যাপাসিটি 6500 mAh, এইটা তো অবশ্যই বিগ ব্যাটারি ক্যাপাসিটি, সবাই সেটা জানে। বাট আজকাল কিন্তু ফোনগুলো মোটামুটি 10,000-এর দিকে রওনা দেওয়া শুরু করেছে। আমাদের হাতে অলরেডি 8300 mAh, 10,000 mAh-এর ব্যাটারির ফোনও রয়েছে। সো 80,000 টাকা দামে আমরা আরেকটু বেটার আশা করতেই পারি। ও বাই দ্য ওয়ে, 80 ওয়াটের চার্জিং ব্রিক আপনি বক্সের মধ্যেই পাবেন। ব্যাকআপ যথেষ্ট ভালো। ওপ্পো ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিন্তু এর আগেও আমরা দেখেছি যে কমপ্লেন করার সুযোগ খুবই কম। হেভি ইউসেজের পরেও কিন্তু দিনের শেষে চার্জ অবশিষ্ট পাবেন আপনি, আর মডারেট ইউসেজে সহজেই 1.5 দিন পার করতে পারবেন। ওপ্পোর রেনো সিরিজ কিন্তু সবসময় ক্যামেরা ফোকাসড হয়ে থাকে, এর আগেও আমরা দেখেছি। চলুন এবার দেখে আসি কেমন করলো তারা ক্যামেরাতে। পেছনের 3টা সেন্সরই কাজ করে ভাই, অনেকে ভুয়া সেন্সর দিয়ে রাখে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে, আরও একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স তারা দিয়েছে, আর রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। আর সামনে যেটা বলছিলাম শুরুতে, 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এর একটা 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়েছে তারা। আলট্রা ওয়াইডে আপনি ভিডিও বা ফটোগ্রাফি করতে পারবেন সামনের এই ক্যামেরাটা দিয়ে, যেটা ব্লগিং এর জন্য দারুণ কাজে আসবে। মেইন ক্যামেরা দিয়ে ডে লাইটের শার্প এবং ডিটেইল ফটো পাবেন। কালার টোন ন্যাচারাল রাখার চেষ্টা করে, ওভারলি প্রসেস মনে হয়নি আমার কাছে, আর ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক মনে হয়েছে। মানে অনেক ভালো বলার সুযোগ নাই, বাট ডিসেন্ট। এক্সপোজার কন্ট্রোলটাও ঠিক রাখার চেষ্টা করে, তবে কোথাও দেখেছি যে
শ্যাডো এরিয়াগুলো এক্সপোজ করতে গিয়ে একটু ডিজিটাল নয়েজ ক্রিয়েট করে ফেলে, যেটা স্মার্টফোনগুলোর একটা কমন সমস্যা। তবে একটা বিষয় নিয়ে একটু কনসার্ন আমার আছে, সেটা হলো লো লাইটে ক্যামেরা প্রিভিউতে একরকম মনে হয়, কিন্তু ছবি তোলার পরে এআই এনহান্স করে ডিটেল অ্যাড করতে গিয়ে মাঝে মাঝে একটু এলোমেলো করে ফেলে, ডার্কিশ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। তবে পর্যাপ্ত আলো থাকলে এটা থেকে আপনি বেশ সুন্দর ছবি পাবেন। টেলিফটো লেন্স দিয়ে আমরা পোর্ট্রেট ছবি তুলেছি বেশ কিছু, সাবজেক্ট সেপারেশনে হালকা স্ট্রাগল করলেও মোস্ট অফ দ্য টাইম খুব সুন্দর ছবি পেয়েছি। আলট্রাওয়াইড ক্যামেরার ছবিগুলা ইউজেবল, এটা খুব বেশি বলা যাচ্ছে না, 8 মেগাপিক্সেলের সেন্সর, এখানে আরেকটু বেশি দেওয়া উচিত ছিল ওপর, যেহেতু বেশ দামি একটা ফোন। তবে ভালো ব্যাপার হচ্ছে আলট্রাওয়াইডের কালার টোন কিন্তু প্রাইমারি সেন্সরের কাছাকাছি থাকে, কনসিস্টেন্সি ধরে রাখতে পারে মোস্ট অফ দ্য টাইম। ঝামেলা একটাই, লো লাইটে কিন্তু আলট্রাওয়াইডের ডিটেল অনেক কমে যায়, সে সাথে কোয়ালিটি ড্রপ করে। সেলফি ক্যামেরা দিয়ে অনেক ওয়াইড ছবি আপনি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, আর ছবিগুলো যথেষ্ট সুন্দর, কালার টোন ন্যাচারাল রাখার চেষ্টা করে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সুন্দর দেখানোর জন্য ডিটেল অনেক গায়েব করে ফেলে, বাট আপনি যদি বিউটি মোড অফ করে ছবি তোলেন যথেষ্ট ভালো ছবি পাবেন। ভিডিও করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরাতেই 4K 60 FPS, এবং এর যে স্টেবিলিটি আমাদের কাছে যথেষ্ট ডিসেন্ট মনে হয়েছে। সো ফ্রন্ট ক্যামেরা ওয়াইড না, এই কমপ্লেন যারা সবসময় করেন, দেখেন অবস্থা, এইটা দিয়ে ইজিলি আপনি ব্লগিং করতে পারবেন কোনো প্যারা ছাড়াই, এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে। লাইটটা যথেষ্ট ব্যালেন্স, আর যে আওয়াজ শুনতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি এই ফোন থেকে রেকর্ড করা। সো সংক্ষেপে যদি বলতে চাই, এই ক্যামেরার অন্যতম সেরা দিক হচ্ছে এর ক্যামেরা। হ্যাঁ, এমন না যে এইটা দেখে আমি 1.5 লাখ 2 লাখ টাকা দামের ফোনের সাথে কম্পেয়ার করব, ওইটা না, বাট 80,000 টাকা দামের একটা ফোনে যেমন ক্যামেরা দেওয়া উচিত ছিল, আমরা যেটা এক্সপেক্ট করেছি তেমনটাই পেয়েছি। এআই ফিচারের অভাব নাই, প্রচুর পরিমাণে এআই ফিচার পাবেন যা আপনার ডে টু ডে ইউসেজে অনেক কাজে আসবে। ও বাই দ্য ওয়ে, এই ফোনে কিন্তু ই সিমের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এটা একটা ভালো ব্যাপার। ওপোর রেনো সিরিজের কোনো ফোনের আগে আমরা ই সিম সাপোর্ট দেখিনি। আর কানেক্টিভিটির জন্য 5G তো রয়েছে, ওয়াইফাই 5 এবং 6 দুটাই সাপোর্ট পাবেন। আইআর ব্লাস্টার রয়েছে, রিমোট কন্ট্রোল চালিত সবকিছু আপনি ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন। ব্লুটুথের 5.4 লো এনার্জি ভেরিয়েন্টটা ইউজ করেছে তারা এখানে, আর NFC রয়েছে। আচ্ছা, আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এই ফোনের। আমরা সবাই কিন্তু জানি যে ওপোর ফোনগুলোর দাম একটু বেশি হয়, যদিও তারা ক্লেম করে যে তাদের ফোনগুলো অনেক বেশি ডিউরেবল হয়, তারপরে লং রানেও একটা সাস্টেনেবল পারফরমেন্স দেয়, সব ঠিক আছে, কিন্তু তারপরও 80,000 টাকা একটু বেশি। আই গেস এই ফোনটা যদি কোনোভাবে 60,000 টাকার আশেপাশে রাখা যেত তাহলে দুর্দান্ত একটা ডিল বলা যেত একে। অ্যাট দ্য সেম টাইম তারা আরও বেটার চিপসেট ব্যবহার করতে পারতো, যেমন স্ন্যাপড্রাগনের 8 Gen 3ও যদি তারা এখানে ইউজ করতো আমি অ্যাপ্রিসিয়েট করতাম। আরেকটা ব্যাপার যেটা অলরেডি আমি আলাপ করেছি, সেটা হচ্ছে যে এর যে স্টোরেজের ভেরিয়েন্ট UFS 3.1, এইটা নট অ্যাকসেপ্টেবল। পাশাপাশি ব্লুটুথ 6 কিন্তু অলরেডি অনেক ফোনে মার্কেটে অ্যাভেলেবল হয়ে গিয়েছে। সো 2026 সালের একটা ফোন, 80,000 টাকা দাম, ব্লুটুথ 5.4 নট অ্যাকসেপ্টেবল। অলরাইট, তাহলে এই ফোনটা কারা কিনবেন? সো বেসিক্যালি আপনি যদি রিলায়েবল একটা ফোন চান, যেটা খুবই স্টার্ডি, পানি নিয়ে কোনো ভাবনা নাই, এবং আপনি ভালো ছবি তুলতে পারবেন, লম্বা ব্যাটারি ব্যাকআপ পাবেন, যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন, তাদের জন্য একটা ব্যালেন্সড প্যাকেজ হচ্ছে ওপো রেনো 15। বাট আপনি যদি শুধুমাত্র পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান, তাহলে এর চাইতে অনেক ভালো ফোন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল, এইটা অস্বীকার করার কোনো উপায় নাই। বাজেট যদি আপনার কোনো ফ্যাক্ট না হয়, আপনি ওপো লাভার হন, এই ফোনটা আপনি নিতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ওপ্পোর যে মার্কেটিং টিম রয়েছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে মার্কেটের অন্যান্য ফোনের দামের দিকে নজর রেখে তাদের ফোনের প্রাইসিংটা করা উচিত। আমি জানি এই ফোনটাও প্রচুর বিক্রি হবে মার্কেটে, কারণ ওপ্পোর একটা ফ্যান বেজ আলাদা রয়েছে, কিন্তু দামের এই পার্থক্যটা একটু বেশি আমার কাছে মনে হয় মাঝে মাঝে। এটা যদি আর একটু ব্যালেন্স করা যেত তাহলে ওপ্পোর পপুলারিটি আরও অনেক বাড়তো আমাদের দেশে। আপনার কাছে কেমন লাগলো ওপ্পো রেনো 15 জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এরকম আরও ভিডিও নিয়ে সামনে দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।